ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা ঠিক এর আগের ক্লাসে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটো সূত্র পড়েছিলাম, ফ্যারাডের প্রথম সূত্র এবং ফ্যারাডের দ্বিতীয় সূত্র। সূত্র দুটো কী বলেছিল? বলছি একটা চুম্বক এবং একটা কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে, অর্থাৎ চুম্বক কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে। কী হবে? কুণ্ডলীতে একটা আবিষ্ট তড়িৎচলক বল উৎপন্ন হবে। কেন হয়? কারণ কুণ্ডলীর মধ্যে চুম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন হয়। ধরুন নাও এই অবস্থানে আছে, কুণ্ডলীর মধ্যে 10টা বলরেখা যাচ্ছে, দ্বন্দ্ব চুম্বকটাকে যেটা আমি সরাই, বলরেখার সংখ্যা কি এর মধ্যে বাড়তে থাকবে, অর্থাৎ বলরেখার সংখ্যা বাড়তে থাকলে এর মধ্যে আবিষ্ট তড়িৎচলক বল উৎপন্ন হবে। সেই আবিষ্ট তড়িৎচলক বল যে উৎপন্ন হবে তার ফলে কী হবে? এর মধ্যে এটা যদি বদ্ধবর্তনী হয়, এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে। এবং দ্বিতীয় সূত্র থেকে কী পেয়েছিলাম? আবিষ্ট প্রবাহের মান যত দ্রুত নিয়ে যাব, অর্থাৎ বলরেখার পরিবর্তন অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন সময়ের সাপেক্ষে যত বেশি হবে, আবিষ্ট প্রবাহের মানও তত বেশি হবে। অর্থাৎ আবিষ্ট প্রবাহ চৌম্বক বলরেখার পরিবর্তন, বলরেখার পরিবর্তনকে কি বলতে পারি? চৌম্বক প্রবাহের পরিবর্তনকে আমরা বলবো বলরেখার পরিবর্তন। বলরেখার পরিবর্তনের হারের সমানুপাতিক বা চৌম্বক প্রবাহের হারের সমানুপাতিক। এই দুটো পড়েছিলাম। আবেশ সংক্রান্ত বিজ্ঞানী রেঞ্জ আর একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটাকে বোঝার চেষ্টা করব। আমি এখানে কুণ্ডলী নিই না, একটা তার, অর্থাৎ একটা তারে কুণ্ডলী নিয়েছি এবং তারটা একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত। একটা দ্বন্দ্বচুম্বক নিয়েছি, দ্বন্দ্বচুম্বকটাকে যদি আমি এই দিকে গতিশীল করি, কোন দিকে গতিশীল করলাম? এই দিকে গতিশীল করলাম। এই অভিমুখে দ্বন্দ্বচুম্বকটা যদি এই দিকে গতিশীল হয় এবং এর মধ্যে আবিষ্ট প্রবাহ যদি ঘড়ির কাঁটার কোন দিকে দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে হলে সেখানে আবিষ্ট প্রবাহের অভিমুখ অনুসারে খেয়াল করতো এখানে কোন মেরু সৃষ্টি হওয়া উচিত? আবিষ্ট প্রবাহ অনুসারে এখানে কোন মেরু? দক্ষিণ মেরু। এখানে দক্ষিণ মেরু সৃষ্টি হয় এবং এখানে দ্বন্দ্বচুম্বকের কোন মেরুটা নিয়ে যাচ্ছি? উত্তর মেরু। দক্ষিণ এবং উত্তরের মধ্যে কি আকর্ষণ হবে? ফলে দ্বন্দ্বচুম্বকটা এমনিতেই আঘাতে থাকবে। এমনিতেই যদি, অর্থাৎ বাধাহীনভাবে যদি কুণ্ডলের দিকে এগিয়ে যায়, আমরা কি এখানে বলরেখার সংখ্যা পরিবর্তন হবে, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কি তড়িৎ প্রবাহ পাবো, অর্থাৎ কোনো শক্তি ব্যয় না করে আমরা এখানে তড়িৎ প্রবাহ পাবো। তাহলে এই সূত্রটা এইখান থেকে বোঝা যাচ্ছে শক্তির সংরক্ষণকে কি করছে? লঙ্ঘন করছে। কেন? তাহলে একটা দ্বন্দ্বচুম্বক এবং একটা কুণ্ডলীর মধ্যে দ্বন্দ্বচুম্বকটা যদি গতিশীল হয়, উত্তর মেরুটা আমি দেখেছি, উত্তর মেরুটা গতিশীল হয়, আর এর মধ্যে আবিষ্ট প্রভাব যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে কি হবে? ঘড়ির কাঁটার দিকে হলে এখানে কোন মেরু সৃষ্টি হবে? দক্ষিণ মেরু সৃষ্টি হবে। এখানে কি মেরু আছে? উত্তর মেরু। তো দক্ষিণ এবং উত্তর মেরুর মধ্যে কি আকর্ষণ বল হবে। ফলে এই যে দ্বন্দ্বচুম্বকটা এগিয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে প্রভাব হবে। তাহলে কোনো শক্তি ব্যয় না করে আমরা কি পাচ্ছিলাম? প্রভাব পাচ্ছিলাম, যেটা শক্তি সংরক্ষণ বিরোধী। ফলে কোনো প্রভাব, যে প্রভাবটা পাচ্ছিলাম কোনো শক্তি ব্যয় করতে হচ্ছিল না, এটা কি প্রযোজ্য? না, এটা হতে পারে না। তখন বিজ্ঞানী নেল সাহেব যেখানে এটা দ্বন্দ্বচুম্বক, ওই দ্বন্দ্বচুম্বকটায় উত্তর মেরু আমি বাহ্যিকভাবে নিয়ে চললাম, ফলে এখানে তড়িৎ প্রবাহ হয়েছে, তড়িৎ প্রবাহ কোন দিকে হয়েছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই অভিমুখে। এই অভিমুখে হলে এখানে কি মেরু সৃষ্টি হবে? কি মেরু? উত্তর মেরু সৃষ্টি হবে। আচ্ছা, উত্তর মেরু যদি সৃষ্টি হয়, দুটো উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই যেন আমার কাছে না আসে, এই হিসাবে দ্বন্দ্বচুম্বকটা আমার কাছে না আসে। তাহলে এর মধ্যে আবিষ্ট যে প্রভাবটা হয়েছে, কেন হয়েছে? দ্বন্দ্বচুম্বকের গতির জন্য। এই দ্বন্দ্বচুম্বক অর্থাৎ চুম্বক বলরেখার পরিবর্তনের জন্য। তাহলে দ্বন্দ্বচুম্বক যেদিকে গতিশীল জন্য এর মধ্যে প্রভাব হয়েছে, এছাড়া সেই দিকে না আসবে, অর্থাৎ এ বাধা দেবে। এরকম কোন দিকে বাধা দেবে? এই দিকে। দুটো উত্তর মেরু সৃষ্টি হয়েছে।
সেই বাধা অতিক্রম করে বাহ্যিক সংস্থা আমি একে নিয়ে গেলাম, ফলে এর মধ্যে আবিষ্ট প্রভাব উৎপন্ন হলো। অর্থাৎ আমি যে পরিমাণ কার্য করলাম এখানে সেই পরিমাণ তড়িৎ প্রভাব উৎপন্ন হলো। অর্থাৎ বাহ্যিক কার্য কি যান্ত্রিক কার্য এখানে কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। যখন আমি এখানে থামিয়ে দিলাম তখন এর মধ্যে তড়িৎ প্রভাব বন্ধ হয়ে গেল। আবার তন্দ্র চুম্বকটা যদি আমি ব্যাক করে নিয়ে যাই এর মধ্যে কি আবার প্রভাব হবে, কিন্তু প্রভাবটা কোন হবে উল্টো দিকে। তখন আবার এখানে উত্তর মেরু না হয়ে এটা এন যদি এই দিকে গতিশীল হতো, এখানে এস মেরু সৃষ্টি হতো, তখন এখানে আবার টানত। খুব ভালো করে থাকবে, উত্তর মেরুকে নিয়ে যাচ্ছি, উত্তর মেরু সৃষ্টি হচ্ছে, তাহলে কি এদের মধ্যে বিকর্ষণ বল, সেই বাধা কাটিয়ে আমি নিয়ে গেলাম। আমি যে পরিমাণ কার্য করলাম বাধা বলের মধ্যে চুম্বকীয় বিকর্ষণ বল, সেই কার্যটা এখানে তড়িৎ শক্তি হিসাবে কি হলো রূপান্তরিত হলো। এইটা হচ্ছে লেন্জের সূত্র। অর্থাৎ এর মধ্যে তড়িৎ প্রবাহের কারণ কি, এর গতি। অর্থাৎ যে কারণে এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে বর্তনী, সেই কারণ কি কারণে, চুম্বকের গতি। অর্থাৎ চুম্বকের গতি মানে চুম্বক বলরেখার পরিবর্তন, সেই পরিবর্তনকে বাধা দেবে। অর্থাৎ এইভাবে নিয়ে গেলে এর মধ্যে বলরেখা বাড়ছে, ধরুন এখন 10টা আছে, এইভাবে নিয়ে গেলে 20, 25, 30, 40, 50, 100, এছাড়া কি আমার মধ্যে বলরেখার পরিবর্তন না হয়। অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। এটা হচ্ছে লেন্জের সূত্র। এবার এটা শক্তির কি সংগঠন, কেন আমি যখন এন মেরুটাকে এই দিকে গতিশীল করলাম তখন এখানে কি একটা এন মেরু সৃষ্টি হয়েছে। এন মেরু কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এন মেরুকে বিকর্ষণ করলে আমি সেই বাধা বল কাটিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, ফলে কি হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে বিপরীত দিকে, অর্থাৎ একটা তড়িৎ প্রবাহ পাচ্ছি। এই তড়িৎ প্রবাহ অবশ্য কি আমার দ্বারা কৃতকার্য, কার মধ্যে কৃতকার্য, বাধা বল, এই দিকে বাধা বল, আর আমি এই দিকে নিয়ে যাচ্ছি। মনে রাখবে বিরুদ্ধ বলে বিরুদ্ধে কৃতকার্য, সেই জন্য এর মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। সেই জন্য এটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে। ব্যাস, তাহলে লেন্জের সূত্র কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে? হ্যাঁ, মেনে চলে। সেই আমি বাহ্যিক সংস্থা যে পরিমাণ কৃতকার্য করবে সেটাই হবে এই বর্তনীতে তড়িৎ প্রবাহের উৎস। ওকে, এটা হলো লেন্জের সূত্র। এর ওপর ভিত্তি করে আমরা এবারে এসি ডায়নামো বা জেনারেটর, এসি জেনারেটর বা ডায়নামো গঠন এবং কার্য প্রণালী আমরা দেখব। আমরা ফ্যারাডের সূত্র এবং লেন্জের সূত্র দুটো চৌম্বক আবেশ সংক্রান্ত সূত্রের রূপ হচ্ছে এসি ডায়নামো। অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তি শুধু নয়, যান্ত্রিক এবং চৌম্বক শক্তি দুটো শক্তি আছে। শুধু যান্ত্রিক শক্তি একটা মানে গিয়ে ডায়নামোকে যদি চুম্বক ছাড়া হয় তাহলে সেটা কি তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে না। যান্ত্রিক এবং চৌম্বক শক্তির মিলিত ফল হচ্ছে তড়িৎ প্রবাহ। এটা একটা এসি ডায়নামো। এসি ডায়নামো দুটো সূত্রের উপর বেশ করে তৈরি। একটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের দুটো সূত্র এবং লেন্জের সূত্র। অর্থাৎ ফ্যারাডের সূত্র এবং লেন্জের সূত্রের উপর ভিত্তি করে আমরা এসি ডায়নামো বা ডিসি ডায়নামো দেখবে পড়ি। প্রথমে এসি ডায়নামো এবং ডিসি ডায়নামো তৈরি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে তাহলে একটা এবারে গঠনটা দেখা যাবে। এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, দুটো আলাদা নয়, একটাই চুম্বক, অশ্বক প্রাকৃতিক চুম্বক। এটা উত্তর মেরু যে চুম্বক, এটা দক্ষিণ মেরু। পুরো চুম্বকটা এখানে দেখানো হয়নি। এটা উত্তর মেরু এবং এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। তাহলে চুম্বক বলরেখা কোন দিকে আছে, উত্তর থেকে দক্ষিণ। যদি ভাবো চুম্বক বলরেখা অস্তিত্ব কোন দিকে, এইদিকে চুম্বক বলরেখা, আমি দুটো দিয়ে বোঝাচ্ছি। তাহলে চুম্বক বলরেখা আছে উত্তর থেকে দক্ষিণ। বেশ, এটা কি নীল কালারে যেটা করেছি এটা তারের কুণ্ডলী। অর্থাৎ এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্তে গিয়েছে, এখান থেকে এসে আর এই একটা গোল করা রিং, অর্থাৎ ধাতব রিং, তামার তৈরি সাধারণত ধাতব রিং আছে, সেই রিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। ওকে, এই রিংয়ের সঙ্গে আর একটা ব্রাশ, কার্বন ব্রাশ, ব্রাশটা যেমন থাকে গায়ে লেগে আছে, টাইট হয়ে গেলে না ব্রাশটা, রিংটা যখন ঘুরবে ভেবে না এটা রিং, ব্রাশটাই রিংটা ঘুরছে, ব্রাশটা কি ঘষে ঘষে যাচ্ছে। তাহলে একটা ব্রাশ ঠিক তেমনি তারের অপর প্রান্ত আর একটা রিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে, সেই
সেই রিংয়ের সঙ্গে কি যুক্ত আছে, আর একটা ব্রাশ। এবার দুটো ব্রাশ থেকে একটা পরিবাহী তার এসে একটা ল্যাম্প, এটা রোদের সঙ্গে যুক্ত। এটা ল্যাম্প পাখা, অর্থাৎ এটা আমি ল্যাম্পকে ধরছি, ল্যাম্প। এইবার এই যে তারটা আছে, তারের কুণ্ডলী আছে, এই তারের কুণ্ডলীটাকে ঘোরাতে হবে। ঘোরানোর জন্য একটা অ্যাক্সেল, বুঝছো তো, অ্যাক্সেল, এই কালো কালো ডট ডট আছে, এটা অ্যাক্সেল। এর এই অ্যাক্সেলটা ঘুরছে, অ্যাক্সেলটা ঘুরলে কি হবে, এই তারের কুণ্ডলীটা ঘুরবে। আমরা জানি তারের কুণ্ডলী ঘুরলে কি হতে পারে সেটা আমরা দেখব। তাহলে চুম্বক ক্ষেত্র আছে কোন দিকে, এইদিকে। তো না, এর মধ্যে তারের কুণ্ডলী আছে, অনেকগুলো তার পাখি পাশে। এইভাবে যদি থাকে চুম্বক, এই তারের কুণ্ডলীর মধ্যে কোনো বলরেখা যাচ্ছে না। এবার তারের কুণ্ডলীটাকে আমি কোন দিকে ঘোরাচ্ছি, এইভাবে। কিন্তু এইভাবে ঘোরাই, দেখ এইভাবে ঘোরালে বলরেখার সংখ্যা ক্রমশ পরিবর্তন হবে, পরিবর্তন হতে হতে সর্বোচ্চ হবে। তাহলে এই অবস্থায় বলরেখা পাওয়াটা যাচ্ছে, কোনো বলরেখা পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ চুম্বক প্রবাহ কত, শূন্য। একে ঘোরাতে থাকবে, ঘোরাতে থাকবে, ঘোরাতে থাকবে। তাহলে চুম্বক বলরেখা কি বাড়ছে, 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 সর্বোচ্চ। বাড়তে বাড়তে কি সর্বোচ্চ হয়ে গেল, অর্থাৎ বলরেখার সংখ্যা কি পরিবর্তন ঘটছে, বলরেখার সংখ্যা পরিবর্তন ঘটছে। আমরা জানি কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে, অর্থাৎ বলরেখার সংখ্যা পরিবর্তন ঘটবে, কুণ্ডলীতে কি একটা আবিষ্ট প্রভাব উৎপন্ন হয়, আবিষ্ট প্রভাব উৎপন্ন হয়। সেই আবিষ্ট প্রভাব কোন দিকে আসবে সে সম্পর্কিত ফ্লেমিংয়ের, তাহলে এসি ডায়ের মধ্যে ফ্লেমিংয়ের কোন রুলসটা প্রযোজ্য, ফ্লেমিং রাইট হ্যান্ড, অর্থাৎ দক্ষিণ হস্ত। দক্ষিণ হস্ত নিয়মটা প্রযোজ্য। কেন দক্ষিণ হস্ত নিয়মটা কি, ভালো করে আবার দেখুন। ডান হাতে তিনটা, এটা যদিও তোমাদের নেই, এটা যদি চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, এটা যদি তড়িৎ প্রবাহকে প্রকাশ করে, তবে এটা তড়িৎ প্রবাহের গতির অভিমুখকে প্রকাশ করবে। অর্থাৎ ডান হাতে মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা পরস্পর সমকোণে রেখে, কেমন সমকোণে রেখে, সমকোণে রেখে তড়িৎ প্রবাহের অভিমুখটা কাউন্ট করবে। এটা ঘুরছে কোন দিকে, এই দিকে। তাহলে এই বাহুটা কোন দিকে, নিচের দিকে নামছে, আমি বৃদ্ধাঙ্গুলি দ্বারা প্রকাশ করলাম। হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, খেয়াল করে দেখো, চুম্বক ক্ষেত্র কোন দিকে, তর্জনী দ্বারা। তাহলে এটা ভালো করে দেখো, বৃদ্ধাঙ্গুলি এদিকে আছে, মানে এই তারটা নিচের দিকে নামছে। ওকে, চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে, চুম্বক ক্ষেত্র আছে এই দিকে। দেখো এইটা, এইটা ঠিক আছে, যদি এটা হয়, প্রভাব কোন দিকে হচ্ছে, উল্টো ধরতে হবে, প্রভাব কোন দিকে, উপর থেকে নিচের দিকে। তাহলে প্রভাবের মানদণ্ড উপর থেকে নিচে হচ্ছে। বৃদ্ধাঙ্গুলি কি, তারটার অভিমুখ, মধ্যমা কি তড়িৎ, তর্জনী কি প্রকাশ করছে, তর্জনী প্রকাশ করছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, আর মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, এই দিকে। এই বাহুতে যখন এই দিকে, এই বাহুটা কি হচ্ছে, খেয়াল করে দেখো, এই খুললে এই বাহুটা উপর দিকে উঠছে, তাহলে এই বাহুর গতির অভিমুখ কোন গোপর দিকে। তাহলে আবার চুম্বক ক্ষেত্র এদিকে, চুম্বক ক্ষেত্র এদিকে, আর এটা কি তর্জনী, চুম্বক ক্ষেত্র এদিকে, বাহুটা কোন দিকে হচ্ছে, উপর দিকে, আর মধ্যমা কোন দিকে আছে, উপর দিকে, এই দিকে। তাহলে এই বাহুতে তড়িৎ প্রবাহ হবে এই দিকে। তাহলে তড়িৎ প্রবাহ কোন এক মুহূর্তে এই দিকে হবে। তাহলে তড়িৎ প্রবাহ এলো, এলো B1 এ প্রবেশ করলো, B1 থেকে এখানে এলো, এখান থেকে B2 তে প্রবেশ করে কি বদ্ধ পথ কমপ্লিট করলো। নেক্সট চলে আসো, বাহু দুটো কি হবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ধরুন এটা ABCD ছিল, পরক্ষণে এটা ABCD ছিল, এটা এখানে চলে আসবে, পরবর্তী এটা কি এখানে চলে আসবে, বিটা এখানে চলে আসবে, সিটা এখানে, ডিটা এখানে, তারটা একবার ঘুরে গিয়েছে। অর্থাৎ এই অবস্থানে ABCD ঘুরে গিয়ে যখন এইরকম হবে, তখন ABCD, ABCD। এইবার মজাটা, চুম্বক ক্ষেত্র এই দিকেই আছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র
এইদিকে, তখন কি ঘটবে, আমরা প্রবাহের অভিমুখটা দেখে নেব। চুম্বক ক্ষেত্র এইদিকে, এই বাহুটি দেখি চুম্বক ক্ষেত্র, এন থেকে এসে দেখে চুম্বক ক্ষেত্র, পরিবাহীটা কোন দিকে নামছে, নিচের দিকে, নিচের দিকে, বুঝেছে? তাহলে বৃদ্ধাঙ্গুলি কি, বৃদ্ধাঙ্গুলিগুলো ভালো করে খেয়াল করো, চুম্বক ক্ষেত্র বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, নিচের দিকে, আর মধ্যমা কোন দিকে আছে, সি থেকে ডি এর দিকে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, সি থেকে ডি এর দিকে। একইভাবে এই বাহুটা উপর দিকে ঘুরছে, এই বিবাহ উপর দিকে ঘুরছে, তাহলে বৃদ্ধাঙ্গুলি উপর দিকে, চুম্বক ক্ষেত্র কোন দিকে, এইদিকে, মধ্যমা কোন দিকে, উপর দিকে, এই বাহুতে উপর দিকে। এইবার আগে ছিল প্রভাবটা দেখো, এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি থেকে কোথায় আসবে, বি তে। আগে যেটা ছিল, আচ্ছা সরি, এই ক্ষেত্রে এ বিটা, এই এ বিটা একটু পরিবর্তন হবে, অর্থাৎ এইটা তখন সিডিটা দেখো এর সঙ্গে যুক্ত ছিল, আর এ বিটা যুক্ত থাকবে এর সঙ্গে, অর্থাৎ এ বি সি ডি আর টি, বুঝলি তো? তাহলে প্রভাব কোন দিকে হবে তখন, এইদিকে। প্রথম ক্ষেত্রে প্রভাব দেখো এইদিকে হচ্ছে, তাহলে প্রভাব হবে এখান থেকে ব্রাশ যাবে, ব্রাশ থেকে কানেক্টিং ল্যাম্প থেকে বি1। তাহলে দু ক্ষেত্রে প্রথম অর্থে যখন এ বি সি ডি ছিল তখন প্রভাব কোন দিকে পাচ্ছিলাম, এই দিক বরাবর, পরক্ষণে প্রভাব কোন দিকে, ঠিক উল্টে গেল। এই জন্য একে বলা হয় এসি প্রভাব, অর্থাৎ প্রবাহের মান সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। ওকে, এটা হলো এর কার্যনীতি। তাহলে এসি ডায়নামো কার্যনীতি কার উপর বেশ করে তৈরি, ফ্লেমিংয়ের দক্ষিণস্থ নিয়ম। এবং আমরা এখানে যদি এসি ডায়নামো না বলে যদি ডিসি ডায়নামো, কোনো পরিবর্তন করতাম, শুধু এই যে রিংগুলো নিচ্ছি এগুলো কমিউটেটর আর কিছু নয়, অর্ধরিং, দুটো কি অর্ধরিং, দুটো পরস্পরকে স্পর্শ করে দেয়, এই দুটো মুখ করতে পারে, অর্ধরিং। তাহলে এই রিংয়ের পরিবর্তে একটা অর্ধরিং নিতাম, এখানে একটা অর্ধরিং নিতাম, অর্থাৎ কমিউটেটর। এটা হচ্ছে একটা রিং, এসি ডায়নামোতে রিংয়ের ব্যবহার করা হয়, আর ডিসিতে কি হবে, ডিসি ডায়নামোতে এই রিং দুটোর পরিবর্তে একটা কমিউটেটর। ওকে, এটা গেল এসি ডায়নামো বা ফ্লেমিংয়ের দক্ষিণস্থ নিয়মের খুব ভালো একটা রে ডায়াগ্রাম। তাহলে রে ডায়াগ্রামটা দেখো, উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ চুম্বক বলরেখা, আর এখানে কুণ্ডলীটাকে গতিশীল করতে। অবশ্যই দেখবে জেনারেটরে পিছনে থাকা একটা মেশিন, সেই মেশিনটা গতিশীল করতে হয়, অর্থাৎ মেশিনটা যান্ত্রিক শক্তি রূপান্তরিত করতে হয়, অর্থাৎ সেই যান্ত্রিক মেশিন কি ঘোরায়, কুণ্ডলী কি করে, কুণ্ডলীর মেশিন যখন কুণ্ডলীকে ঘোরায়, কুণ্ডলীর মধ্যে কি চৌম্বক বলরেখা পরিবর্তন হয়, চৌম্বক বলরেখা পরিবর্তন হলে কুণ্ডলীটা আবিষ্কার পরিচালক বলা যায়। কুণ্ডলীটা যেহেতু বদ্ধ, কুণ্ডলীটা কি যেহেতু বদ্ধ, সেজন্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কম হয়, কিন্তু তড়িৎ প্রবাহের মান সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়। অর্থাৎ এই কুণ্ডলীটা 1 সেকেন্ডে যদি 50 বার করে, তাহলে এখানে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন, মানে একবার এইদিকে একবার এদিকে 100 বার পরিবর্তন হবে। এই কুণ্ডলীটা যদি 20 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কত, 20 বার পরিবর্তন হবে। অর্থাৎ এর কম্পাঙ্ক হবে যেমন ঘুরবে, অর্থাৎ 1 সেকেন্ডে ধরো না এটা কুণ্ডলী, 1 সেকেন্ডে 50 বার ঘুরবে, একবার ঘুরে দেখো, এইটা হলো এই পর্যন্ত 1। তোমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছ, ঘুরে এসে 1 সেকেন্ডে নয়, 1 সেকেন্ডে যদি একবার ঘুরে তাহলে দুবার অভিমুখে পরিবর্তন হবে, 1 সেকেন্ডে 50 বার করে, তাহলে 50 দুগুণে 100 বার পরিবর্তন হবে। তোমাদের আগেই দেখেছি, এটা হচ্ছে একটা সম্পূর্ণ সাইকেল, এর অভিমুখ উপর দিকে, এর অভিমুখ নিচে দিকে, কবার পরিবর্তন, একবার উপর দিকে, অর্থাৎ তারপরে বিপরীত দিকে, একটা সাইকেল, অর্থাৎ একটা পূর্ণ চক্রে দুবার, 50টা পূর্ণ চক্রে কত হবে, 100 বার, ব্যাস। তাহলে এখান থেকে বিভিন্ন দক্ষিণস্থ নিয়ম প্রয়োগ করা হয়। এটা হলো এসি ডায়নামো। ডিসি ডায়নামো হলে এই দুটোর রিং না নিয়ে আমরা কি নেবো, কমিউটেটর, অর্থাৎ এইরকম দুটো কমিউটেটর, এসে এখানে যুক্ত হতো, এখানে যুক্ত হতো, সেখান থেকে ব্রাশ থাকতো, কিচ্ছু নয়, বাকি সব এক, এখানে ব্রাশ যুক্ত হতো, এই ব্রাশটা এখানে যুক্ত হতো, তখন দেখা যেত
প্রবাহ এক অভিমুখী হচ্ছে, কারণ এইদিকেই ঘুরছে, তাহলে প্রবাহ সবসময় এই অভিমুখী হচ্ছে, সবসময় প্রভাব এই অভিমুখী পেতাম। সেই জন্য তাকে ডিসি ডায়নামো, অর্থাৎ প্রবাহের অভিমুখ সময়ের সাপেক্ষে পরিবর্তন হতো না। ওকে, নাও এরপরে আমরা ডিসি ও এসি প্রবাহের তুলনা। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, মানে সমপ্রবাহ। এসি মানে অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলা হয়। তাহলে এটা সমপ্রবাহ, এটা পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিভ কারেন্ট। ওকে, ডিসি কারেন্টের মধ্যে সময় পেরিয়ে যাচ্ছে, অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। ধরুন এটা 0 থেকে 1 সেকেন্ডে যা প্রবাহ 2 সেকেন্ডেও সে একই দিকে 3 সেকেন্ডেও পায়, এটা হচ্ছে ডিসি প্রবাহ। ডিসি প্রবাহ আর এক রকম হতে পারে, তো না এটা এদিকে প্রবাহ এই অক্ষ বরাবর সময়কে দিয়েছে, তো না এটাও একটা ডিসি প্রবাহ, এটাও একটা ডিসি প্রবাহ। অভিমানের পরিবর্তন, দেখো সময়ের সাপেক্ষে মানের পরিবর্তন হচ্ছে, কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের অভিমুখের পরিবর্তন যদি না ঘটে, তাহলে আমরা বলবো এখানে এটা কি সমপ্রবাহকে নির্দেশ করছে, এটাও সমপ্রবাহ। আর একটা হতে পারে সমপ্রবাহ, না যে অর্থাৎ টি দেখো এদের আর সময় সাপেক্ষে বিপরীত হচ্ছে না, প্রবাহমান বাড়ছে আবার কমছে, আবার বাড়ছে আবার কমছে, অভিমুখ কিন্তু একই দিকে আছে। তাহলে এটাকে বলবো এই তিনটে জিনিস সমপ্রবাহকে নির্দেশ করছে। সময়ের সাপেক্ষে যে প্রবাহে অভিমুখে পরিবর্তন হয় না, মানে পরিবর্তন হতে পারে, তাকে সমপ্রবাহ। এবার অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, এখানে লেখচিত্রের সাথে খেয়াল করো। দেখো এখানে দেখো টি ইকুয়ালস টু 0 ধরে রো, এটা 1 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহ যে অভিমুখে ছিল, 1 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হয়েছে, 1 সেকেন্ড পরে বিপরীতমুখী হয়ে গেছে। ব্যাপারটা এইখানে আগে দেখেছিলাম, একবার তড়িৎ প্রবাহ এই অভিমুখে হয়েছে, আর একবার তড়িৎ প্রবাহ এই অভিমুখে হয়েছে, অর্থাৎ অভিমুখে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন ঘটেছে। সেই জন্য একে বলা হচ্ছে এসি প্রবাহ বা পরিবর্তী প্রবাহ। সাধারণত ডিসি প্রবাহ তৈরি হয় আমরা যে তড়িৎ কোষগুলো ব্যবহার করি, ব্যাটারি ব্যবহার করি, সেগুলোতে ডিসি প্রবাহ। ধরুন এটা একটা তড়িৎ কোষ, এখানে একটা ল্যাম্প আছে, ল্যাম্প জ্বলছে, প্রবাহ সবসময় কি এই অভিমুখী, প্রবাহমান কি এই অভিমুখী হবে, সবসময় এই অভিমুখী চলবে, বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ উৎস কি, ডিসির উৎস কি হবে তড়িৎ কোষ, যাকে বা ব্যাটারি বা ডিসি ডায়নামো। তাহলে তড়িৎ কোষ এটা একটা কোষ, তো ব্যাটারি বা ডিসি ডায়নামো বা ডিসি জেনারেটর, ডিসি ডায়নামো। ওকে, আর এক্ষেত্রে এসি প্রবাহ উৎস কি, এসি ডায়নামো। প্রথম যেটা দেখেছিলাম চিত্র, এসি ডায়নামো হচ্ছে যেটা তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি, আর তড়িৎ কোষের উপর ভিত্তি করে যে তড়িৎ উৎসগুলো তৈরি হয়, অর্থাৎ তড়িৎ কোষ হোক ব্যাটারি হোক, সেগুলো সবই ডিসি হয়। এবার এটা তুলনা হলো, নেক্সট এদের পার্থক্য আছে। কি পার্থক্য আছে দেখা যায়। হ্যাঁ, মনে রাখবে আমরা যে তড়িৎ প্রবাহগুলো ব্যবহার করি, কি তড়িৎ প্রবাহ ব্যবহার করি, এসি প্রবাহ। আমাদের বাড়িতে সবার কি 220 ভোল্ট আমাদের যে সাপ্লাইগুলো আছে, এসি প্রবাহ। সাধারণত এসি প্রবাহ 220 ভোল্ট 50 হার্জ, কত হার্জ 50 হার্জ, অর্থাৎ 220 ভোল্ট প্রবাহ এবং কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। এই প্রবাহ আমাদের ডোমেস্টিক অর্থাৎ গৃহবর্তনীতে এই সাপ্লাইটা নেওয়া হয়। অর্থাৎ দেখবে এবার এই সাপ্লাই তুলনা, ডিসি এবং এসির তুলনা, মনে রাখবে ডিসি আর এসি তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে, জেনারেশন হচ্ছে, সেখান থেকে পাওয়ার স্টেশনে আসতে তড়িৎকে এসি ফর্মে পাঠানো হয়। এসি কি ব্যবহার করা, কেন, যে মাঝপথে যে তার আছে, সেই তারের মধ্যে এসি প্রবাহ এলে কম পরিমাণ জুলে অর্থাৎ কম পরিমাণ তাপ উৎপন্ন হবে, কিন্তু ডিসি প্রবাহ পাঠালে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে। ফলে যে পরিমাণ তড়িৎ শক্তি যেখানে উৎপাদন কেন্দ্র থেকে যে পাঠাবে, আমি ঘরে বসে সেই পরিমাণ শক্তি পাবো না, মাঝপথে লাইনে লস হয়ে যাবে। সেই জন্য ডিসির তুলনায় এসি প্রথমত খরচ কম
এবং অপচয়ী শক্তি কম। 2 নম্বর, এসি ডিসিকে স্টেপ আপ। 2 নম্বর, মানে ডিসি প্রবাহের ক্ষেত্রে বিভবের মান বাড়ানো বা কমানো যায়, কিন্তু এসি এর মান বিভবের মান বাড়ানো বা কমানো যায়। যেখানে পাওয়ার স্টেশন সেখানে 220 ভোল্ট উৎপন্ন, কিন্তু আমরা যখন আমাদের যেখানে উৎপাদন হয় সেখানে 220 ভোল্ট, তাকে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে কী করা হয়, 220 ভোল্টকে 33,000 ভোল্ট করে দেওয়া হয়। দিয়ে আমাদের পাওয়ার স্টেশন আছে, পাওয়ার স্টেশন থেকে ওই 33কে 11,000 করে দিয়ে আমাদের পাওয়ার দেখবার ট্রান্সফর্মার আছে, সেই পাওয়ার ট্রান্সফর্মার কত ইনপুট হয়, 11,000 ভোল্ট। 11,000 ভোল্টকে স্টেপ ডাউন করে কী করা হয়, 220 করা হয়, দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। তাহলে এসিকে কি আমি চেঞ্জ করতে পারবো, বিভবের মান পরিবর্তন করতে পারবো, ফলে তড়িৎ শক্তি ক্ষয় কম হবে, এক্ষেত্রে তড়িৎ শক্তি ক্ষয় বেশি হয়। এই দুটো তুলনা আমরা করলাম। এরপরে পার্টটা খুব গুরুত্বপূর্ণ, নেক্সট থেকে না, এরপরের পার্টটা দেখো, আমরা একটা সুইচ বোর্ডে এসেছি। এই সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ আমরা দেখতে পাচ্ছি। এই সুইচগুলো সব অ্যাম্পেয়ার রেটিং করা থাকে, 5 অ্যাম্পেয়ারের সুইচ। এগুলো সব 5 অ্যাম্পেয়ার সুইচ, এবং এগুলো হচ্ছে ওয়ান ওয়ে, বুঝছি তো, অর্থাৎ ওয়ান পোল সুইচ। এবার এসো, এইটা হচ্ছে সকেট, বুঝলি তো, প্লাগ। এটা হচ্ছে প্লাগে দেখো 5টা পিন আছে। কটা পিন আছে? 1 2 3 4 5। এই যে 5টা পিন আছে, ওপরে যে বড় পিনটা এটা হচ্ছে আর্থ পিন, আর নিচের যে 4টে আছে যে কোনো দুটো, এটা যদি লাইভ হয় এটা হয় লাইভ, এটা নিউট্রাল। তাহলে আমরা একটা আর্থিং, একটা লাইভ, একটা নিউট্রাল, বুঝছি তো, অর্থাৎ এটা লাইভ, এটা নিউট্রাল। তাহলে দুটো লাইভ থাকে, দুটো নিউট্রাল, একটা আর্থ থাকে। এটা হচ্ছে 5 পিন প্লাগ। ঠিক তেমন দেখো, এখানে একটা সুইচ দেখাচ্ছি, যে সুইচটা 15 অ্যাম্পিয়ারের সুইচ। এটা কত অ্যাম্পিয়ারে? 15 অ্যাম্পিয়ারের সুইচ। এবং এখানে যে প্লাগটা দেখছো সেটা হচ্ছে, এটাও 6 পিন। কত পিন? 6 পিন। দেখো 6 পিন, তাহলে দুটো নিউট্রাল থাকে, আর দুটো নাও লাইভ, 220 ভোল্ট হয়। এটা 220 এবং এটাও 220। এটা হচ্ছে তোমার নিউট্রাল, মানে 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, ওকে। আর এটা হচ্ছে আর্থিং, বাড়ির সঙ্গে আর্থ করা থাকে। এগুলো গেল। এই যে আমি একটা গুড নাইট লিকুইড এনেছি, এখানে দেখো এই যে দুটো পিন দেখছি, এই দুটো পিনকে সকেট বলা হয়। একটা পিন গিয়ে কার সঙ্গে যুক্ত হচ্ছে? দেখো, একটা পিন লাইভের সঙ্গে, লাইভ থেকে প্রবাহ এর মধ্যে যাচ্ছে, আর একটা পিন গিয়ে নিউট্রালে। তাহলে একটা লাইভে, একটা নিউট্রালে, একটা 220 ভোল্ট, আর একটা অবশ্যই কত? 0 ভোল্ট। এইবার দেখো, এই সুইচগুলো সব ভেতরে লাইভ তার আছে। এই সুইচগুলো সব লাইভ তারের সঙ্গে যুক্ত, সব লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়। এইবার এই ভেতরে যে ওয়্যারিংগুলো আছে, এই ওয়্যারিংগুলো খেয়াল রাখবে 3 প্রকার তার থাকে। 3 প্রকার তার থাকে। সেই 3 প্রকার তারের কালার কোডিংটা কি হতে পারে তোমরা খেয়াল করে থাকবে। এর ভেতরে মধ্যেতে কিন্তু কানেক্টিং ওয়্যার আছে। এই কানেক্টিং ওয়্যারে 3 প্রকার তার ব্যবহার করা হয়। একটা লাইভ তার যার ভোল্টেজ 220 ভোল্ট, একটা নিউট্রাল তার যার 0, এবং একটা আর্থ তার যেটা ভোল্টেজও 0, যেটা বাড়ি থেকে কানেক্ট করা হয়। এরপরে এই তারগুলো কালার কোডিং করা হয়, যাতে ইলেকট্রিক্যাল মেকানিক এসে সহজেই বুঝতে পারে কোনটা কোন তার। তোমরা জানো, আগেকার লাইভ তারের রং করা হতো লাল, নিউট্রাল তারের কালো, এবং আর্থ তার সবুজ করা হতো। বর্তমানে লাইভ তারকে বাদামি, এবং আর্থকে হালকা নীল, এবং একে হলুদ করা হয়। নিউট্রালকে নীল এবং আর্থকে হলুদ করা হয়। এই পর্যন্ত থাকলো। তোমাদের সাথে আবার পরে দেখা হবে।